Hello students, today's topic is hospital acquired infection মানে হসপিটালে আসলে বা হসপিটালে ট্রিটমেন্ট করাতে এসেছে, সেটা ডে কেয়ার সেন্টার হতে পারে বা কোনো ইনভেসিভ প্রসিডিওর হতে পারে, কোনো ডায়াগনস্টিক পারপাসে আসতে পারে। তো সেক্ষেত্রে হসপিটালে আসার কারণে যে হেলথ কেয়ার দেওয়া হচ্ছে, সেই হেলথ কেয়ার রিলেটেড ইস্যুতে অনেক সময় ইনফেকশন ক্যারি পেশেন্ট করে চলে যায় বা বিভিন্ন ধরনের যে ইনফেক্টিভ হওয়ার চান্সেস থেকে যায় বা বিভিন্ন যে স্কোপগুলো আছে, হয়তো সে স্পেসিফিক প্রোটেকশন নেয়নি, ক্লায়েন্ট হতে পারে বা হেলথ কেয়ার প্রফেশনাল হতে পারে। তো আজ আমরা সেই ব্যাপারে একটুখানি জেনে নেব যে কোন কোন ক্ষেত্রে এই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন বা নোসোকোমিয়াল ইনফেকশন হতে পারে পেশেন্টের। ওকে, তাহলে এসো দেখে নিই। ফার্স্ট, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনকে আমরা নোসোকোমিয়াল ইনফেকশনও বলছি। এক্ষেত্রে কি হচ্ছে যে অ্যাডমিশন হওয়ার পর থেকে পেশেন্ট যে সিমটম নিয়ে আসেনি, সেই সিমটম তার 48 ঘন্টার পর থেকেই দেখা গেল যে নতুন ধরনের সিমটম আবার অ্যারাইজ করেছে বা পেশেন্ট কমপ্লেন করছে, সেটাকে আমরা নোসোকোমিয়াল ইনফেকশন বলবো। এছাড়া কি infection occurring more than 48 hours after admission are usually considered nosocomial. Clear? Next, এই নোসোকোমিয়াল ইনফেকশনটাকেই এখন বলা হচ্ছে হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন। এটা আগে তোমাদের বলে দিয়েছি যে এটা এখন হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন নামে পরিচিত। নেক্সট হচ্ছে যে তাহলে এই যে ইনফেকশনটা, সেটা হসপিটালে আসার পরে হচ্ছে। এছাড়া বিভিন্ন ইনফেক্টিভ ইলনেস যেগুলো আছে, সেগুলোর জন্যেও পেশেন্টের হতে পারে। বিভিন্ন তোমরা যে কোনো ডিজিজের সাথে যদি কখনো, আমরা আরও পড়বো, জানতে পারবে ITIS মানে আইটিস লেখাটা আছে মানে কোনো একটা ইনফেকশনের প্রেজেন্স আছে, সেটা প্যাথোজেনিক হোক, নন প্যাথোজেনিক হোক, যেটাই হোক না কেন, ইনফেকশনের প্রেজেন্স আছে, সেটা যেন আমাদের কাছে ক্লিয়ার থাকে। ওকে, এছাড়া কি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের মোটামুটি 3টে মেন অ্যাঙ্গেল ধরে নেওয়া হয়েছে। সেগুলো কি কি? সোর্স, রুটস অফ স্প্রেড আর রেসিপিয়েন্ট। তাহলে এখানে সোর্স বলতে আমরা কাকে বলছি? সোর্স বলতে বোঝানো হচ্ছে সেই সমস্ত পেশেন্ট, হসপিটাল স্টাফ এবং এনভায়রনমেন্টকে। তাহলে এখানে পেশেন্ট যে ইনফেকশনটা নিয়ে ধরো ট্রিটমেন্ট করতে এসেছে, সেটা ভাইরাল ইনফেকশন হতে পারে, কোনো স্কিন ইনফেকশন হতে পারে, কোনো রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। এগুলো মোটামুটি যে ইনফেকশন নিয়ে এসছে, তাছাড়া যদি এগুলোর ভেতর কোনোটা পেশেন্ট অ্যাডমিশনের 48 ঘন্টা পর থেকে সাফার করতে শুরু করে, তাকে আমরা বলবো হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন অর হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন। তাহলে এখানে আমরা একটু জেনে নিই যে ভাইরাল ইনফেকশন বলতে কী কী বোঝানো যায়। ভাইরাল হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, জার্মান মেজেলস। ওকে, স্কিন ইনফেকশনের মধ্যে স্পেশালি পড়ছে ধরো কোনো উন্ড ছিল, সেটা থেকে ডিসচার্জ বেরোচ্ছে, বা বিভিন্ন যে স্কিন লেশন ছিল সেটা ইনফেক্টেড হয়ে গেছে, এক্সিমা হয়েছে। ওকে, নেক্সট যদি রেসপিরেটরি ইনফেকশন ধরি, তাহলে সোর থ্রোট, পালমোনারি টিউবারকিউলোসিস আমরা পড়েছিলাম কালকে, তাই না? নেক্সট, ইউরিনারি ইনফেকশনের ক্ষেত্রে ইকোলি ইনফেকশন ইজ দ্য কমন ইনফেকশন ফর মেল অর ফিমেল বোথ। তো ফিমেলদেরই ইউটিআইটা মেনলি বেশি হয়। তো এগুলো গেল সোর্সের সম্পর্কে আমাদের একটু আইডিয়া। নেক্সট, রুটস অফ স্প্রেড। রুটস অফ স্প্রেড বলতে কি বোঝানো হচ্ছে যে কোন রুটে ইনফেকশনটা স্প্রেড করছে। তাহলে এটা আমরা আবারও পড়বো, এখানে একটু ছোট্ট করে জেনে নিই। রুটস বলতে ডিরেক্ট কন্ট্যাক্ট আর ইনডিরেক্ট কন্ট্যাক্টকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে তার ভেতরে কি কি হতে পারে? ডিরেক্টের মধ্যে আমরা ডিরেক্টলি জানি হেলথ কেয়ার পার্সোনেল বা আদার হেলথ কেয়ার পসিবিলিটিস যারা দিতে পারছে,
বিভিন্ন ডিপার্টমেন্টের পার্সনরাও হতে পারে। ড্রপলেট ইনফেকশন মানে তোমরা আগেই জেনেছো, কাফিং, স্নিজিং মানে এয়ারবর্ন ডিজিজ বিভিন্ন ধরনের। এছাড়া হসপিটাল ডাস্ট, সেগুলো থেকেও কিন্তু ডিরেক্ট কন্ট্যাক্টে আসা যায়। ওকে, আর যে কোনো ইনভেসিভ প্রসিডিওর, সেটাও কিন্তু ডিরেক্ট কন্ট্যাক্ট, কেননা ইনভেসিভ প্রসিডিওরটা পেশেন্টের উপরেই করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী কী হতে পারে? কোনো আইভি ক্যানুলেশন, ফলিস ক্যাথেটারাইজেশন, সার্জিক্যাল ড্রেসিং, স্পুটাম মাগ, এগুলো। ওকে, আর রেসিপিয়েন্টস বলতে কী বোঝানো হচ্ছে? রেসিপিয়েন্ট বলতে বোঝানো হচ্ছে সমস্ত পেশেন্ট যারা এই কেয়ারটা নিতে এসেছে। ওকে, তাদেরকে বোঝানো হচ্ছে যারা কিনা সাসেপ্টেবল টু প্রন উইথ দ্য ইনফেকশন, মানে তাদের ইমিউনিটি পাওয়ার যদি পুয়ার হয়ে থাকে, বা অনেক সময় হয় স্টেরয়েড থেরাপি চললে, যেমন কর্টিকো স্টেরয়েড থেরাপি চলছে, তার ইমিউনিটি পাওয়ার পুয়ার, তো তারা ইজিলি কোনো ইনফেক্টিভ এজেন্টের কাছে এলেই যদি সংস্পর্শে আসে, তাহলে সেই ইনফেকশনটা ক্যারি করে ফেলতে পারে। সেক্ষেত্রেও তারা রেসিপিয়েন্টের কাজ করবে। ওকে, এছাড়া আরও কি, ইউরোলজি ওয়ার্ডের পেশেন্টরা যারা গ্যাস্ট্রিক ওয়ার্ডে আছে বা স্পেশাল বেবি কেয়ার ইউনিটে যারা আছে, মানে বেবিরা, তারাও কিন্তু সাসেপ্টেবল। ওকে, আর এখানে আমরা আরেকটা সোর্সের ভেতরে একটু মিস করে গেছি, সেটা হচ্ছে সোর্সের মধ্যে তাহলে হসপিটাল স্টাফ বলতে কাকে বুঝালাম? হসপিটাল স্টাফ মানে ডক্টরস, নার্স, ওয়ার্ড বয়েস, আদার্স যে ডিপার্টমেন্টাল পার্সনরা আছে তাদের সবাইকেই বোঝানো হয়েছে। ওকে, আর এনভায়রনমেন্ট বলতে তাহলে কি বোঝানো হলো? এনভায়রনমেন্ট বলতে লিনেন, বেড, ক্লথস, ফার্নিচার, ডোর হ্যান্ডেল, টাব হ্যান্ডেলস, এক্সেট্রা। ওকে, তাহলে মোটামুটি আমরা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের ক্ষেত্রে যে তিনটে অ্যাঙ্গেল, সেটা একটু বুঝতে পারলাম। তাহলে মেনলি তিনটে অ্যাঙ্গেলের মধ্যে সোর্স, রুটস আর রেসিপিয়েন্ট ইম্পর্টেন্ট। সোর্স লাগবে, রুট মানে আগের দিনই আমরা পড়েছি যে পোর্টাল অফ এন্ট্রি অ্যান্ড রেসিপিয়েন্ট, এই তিনটে জিনিস থাকলে ইনফেকশনটা ইজিলি, যদি সেই জায়গায় পেশেন্টের সাসেপ্টিবিলিটি থাকে, তাহলে অবশ্য ইনফেকশনটাই পেশেন্টে ইনফেক্টেড হওয়ার চান্স থাকে। ওকে, ঠিক আছে, এটাই আমরা এতক্ষণ ডিসকাস করলাম। সোর্সেস আর পেশেন্ট, হসপিটাল স্টাফ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। নেক্সট, তাহলে রুটস অফ স্প্রেড অফ ইনফেকশন অর চেন অফ ইনফেকশন কী কী আছে? ডিরেক্ট কন্ট্যাক্ট, ড্রপলেট ইনফেকশন, এয়ারবর্ন পার্টিকেলস, direct contact, droplet infection, airborne particles, release of hospital dust into the air, procedures like catheterization, dressing, sputum cup, bedpan, urinals, and recipients are the, আমরা যেটা একটু আগে আগে স্লাইডে ডিসকাস করলাম। তাহলে কারা, যে সমস্ত পেশেন্টরা হসপিটালে আসছে তারাই হচ্ছে রিসিপিয়েন্ট ফর দ্য ক্রস ইনফেকশন। সেটা ডে কেয়ার সেন্টার হতে পারে, যে কোনো সেটিংয়েই হতে পারে। ওকে, নেক্সট, এবার আসি আমরা এই চার্টটা একটুখানি পড়ে নেব। এই যে আমরা এতক্ষণ জানলাম, এইভাবে মানে রুটগুলো, ইনফেকশন ক্যারি করার রুটগুলো, তাহলে সেই রুটগুলো যদি আমি স্টপ করতে পারি, ব্রেক করতে পারি, আমরা এতদিনে শিখে গেছি যে একটা প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে চেনটাকে ব্রেক করা যায়। তাহলে সেটাই আমরা এখন পড়ব, যে কোনো ইনফেকশনের চেনটাকে আমি কি করে ব্রেক করব, যাতে ইনফেকশনটা আর স্প্রেড করতে না পারে, সাইকেলটা যাতে ইনকমপ্লিট থেকে যায়। তাহলে এসো দেখে নিই। ফার্স্ট কি আছে? ইনফেক্টিভ এজেন্ট। তাহলে ইনফেক্টিভ এজেন্ট আশা করি এবার দেখতে পাচ্ছ, একটু হেজি আছে কিন্তু মনে হয় বুঝতে পারবে। ইনফেক্টিভ এজেন্ট বলতে আমরা কাকে বলছি? ইনফেক্টিভ এজেন্ট বলতে এনি টাইপ অফ ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস, প্যারাসাইট এক্সেট্রা। তাহলে সেই ইনফেক্টিভ এজেন্টের প্রেজেন্সটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। এটা না থাকলে ইনফেকশন হবে না, আমরা এতক্ষণে বুঝে গেছি। নেক্সট, রিজার্ভার। তাহলে ইনফেক্টিভ এজেন্টরা কোথায় থাকছে? একটা যে কোনো রিজার্ভারে, মানে তার একটা হোস্ট লাগবে যেখানে ও আছে, অলরেডি এক্সিস্ট করে। তাহলে সেই রিজার্ভারটা কি? কোনো ডার্টি সারফেস হতে পারে, কোনো অ্যানিম্যাল হতে পারে, সোয়েল হতে পারে,
পিপল হতে পারে, ওয়াটার হতে পারে, যেটা যার সাসেপ্টেবল এনভায়রনমেন্ট সে সেখানেই রিজার্ভেশনে থাকে। দেখো এখানে ছবি দেখানো হয়েছে একটা হসপিটাল বেড, আইভি সেট। ওকে, আচ্ছা, তাহলে এবার আমি দেখে নিই তাহলে এই যে রিজার্ভে আছে তাহলে সেটা আমি কি করে চেনটা ব্রেক করব। কি করে করতে পারি? রেগুলার যদি আমি ক্লিনিং করি, ডিসইনফেকশন করি, স্টেরিলাইজেশন করি, ইনফেকশানটাকে প্রিভেনশনের জন্য যে ইনস্টিটিউশনাল পলিসি বানানো হয়েছে সেটা যদি 100% আমি মেনটেন করি, পেস্ট কন্ট্রোল রেগুলার ডিউরেশনে করা হয় ইনস্টিটিউশন প্রোটোকল ওয়াইজ, তাহলেও কিন্তু আমি চেনটা ব্রেক করতে পারবো। ওকে, তাহলে রিজার্ভারের ক্ষেত্রে চেন ব্রেক করার উপায়গুলো কী কী? রেগুলার ক্লিনিং, ডিসইনফেকশন, স্টেরিলাইজেশন, ইনফেকশন প্রিভেনশন পলিসিস অ্যান্ড পেস্ট কন্ট্রোল। নেক্সট, সাসেপ্টেবল হোস্ট। তাহলে সাসেপ্টেবল হোস্ট মানে কি? যার ইমিউনিটি পাওয়ার কম বা যে কিনা ইজিলি কোনো ইনফেকশানকে ক্যারি আউট করতে পারে। তাহলে সেটা এই সাসেপ্টেবল হোস্টকে আমি কি করে তার ইনফেকশান ক্যারি আউট হওয়া থেকে প্রিভেন্ট করব? তাহলে আমাকে এখানেও চেনটা ব্রেক করতে হবে। কি করে করতে পারি? ইমিউনাইজেশন বা যে ডিজিজটা হয়েছে পেশেন্টের, যার জন্য তার ইমিউনিটি পুয়ার, তাহলে সেই পার্টিকুলার ইনফেকশনের এগেনস্টে আমি ট্রিটমেন্ট করাতে পারি। হেলথ ইন্স্যুরেন্স করা যেতে পারে, যেমন এখন তোমরা জানো গভর্নমেন্ট থেকে স্বাস্থ্যসাথী একটা হেলথ স্কিম আছে। এছাড়া পেশেন্ট এডুকেশন। তাহলে পেশেন্ট এডুকেশন মানে কি? তার যার ইমিউনিটি পাওয়ার পুয়ার তাকে যদি আমি একটু এডুকেট করে দিই যে আপনি মাস্ক ইউজ করবেন, হাঁচি কাশির সময় রেসপিরেটরি এটিকেট মেনটেন করবেন, খাবার খাওয়ার আগে হ্যান্ড ওয়াশিং মেনটেন করবেন, তাহলে এই বেসিক সেন্সগুলো যদি তার মধ্যে গড়ে তোলে দেওয়া যায় তাহলেই দেখব আমার ইনফেকশন যে চেনের মাধ্যমে আসছিল সেটা কিন্তু ব্রেক হবে। ওকে, নেক্সট, পোর্টাল অফ এন্ট্রি মানে কোথা দিয়ে ইনফেকশনটা এন্টার করবে আমাদের বডিতে, বা যে সাসেপ্টেবল হোস্ট তার শরীরে কি করে এন্ট্রি করবে। তাহলে সেখানে কি দেখতে পাচ্ছি? ব্রোকেন স্কিন বা ইনসিশন, যে কোনো কাট ইনজুরি দিয়ে ইনফেকশনটা এন্টার করতে পারে, যাকে বলে ইনোকুলেশন। নেক্সট, রেসপিরেটরি ট্র্যাক্ট। তোমরা জানো এয়ারবর্ন ডিজিজের ক্ষেত্রে রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে অর্গানিজম বডিতে এন্টার করে। নেক্সট, মিউকাস মেমব্রেন, তাহলে সেটাও আমাদের একটা পোর্টাল অফ এন্ট্রি। আর ক্যাথেটার, টিউবিংস, এগুলো মানে বিভিন্ন, যদি কখনো ইনভেসিভ প্রসিডিওরের মাধ্যমে হতে পারে, কোনো জিআই ট্র্যাক্টের মাধ্যমে যেতে পারে, কিছু আছে রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে যেতে পারে, এগুলো হলো পোর্টাল অফ এন্ট্রি। তাহলে এই চেনটাকে আমি কি করে ব্রেক করতে পারি? সেক্ষেত্রে হ্যান্ড হাইজিন আমরা পড়বো আরও ডিটেলসে, হ্যান্ড হাইজিন নিয়ে, মানে হ্যান্ড ওয়াশিং, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তাহলে এখানে তোমরা এতদিনে বুঝেছো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বলতে আমরা কি কি বুঝি, তাও একবার বলে নিই। মাস্ক, গগলস, গ্লাভস, ফেস শিল্ড, গামবুট, অ্যাপ্রন। ওকে, নেক্সট, পার্সোনাল হাইজিন। আমি হাইজিন যদি ঠিকঠাক মেনটেন করি, প্রপার ওয়েতে রেগুলার ওয়াশিং, রেগুলার হ্যান্ড হাইজিন মেনটেন্যান্স, নিজের প্রোটেকশান নিজে যদি নিই, তাহলে রেসপিরেটরি কোনো ইনফেকশান আছে তাহলে আমি সেই পার্টিকুলার ইউনিটে যাব না যেখানে আমার রেসপিরেটরি কোনো ইনফেক্টিভ পেশেন্ট ভর্তি আছে। ফার্স্ট এড ম্যানেজমেন্ট, ইমিডিয়েটলি কাট ইনজুরি হয়েছে সেটা স্টেরাইল টেকনিক মেনটেন করে ড্রেসিং করা। এছাড়া হসপিটালের যে ওয়েস্টেজ বা ওয়েস্ট ম্যাটেরিয়াল সেগুলো যদি, যেমন রাবার ক্যাথেটার, স্যালাইন ক্যাথেটার, সেগুলোকে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ওয়াইজ আমাকে ডিসকার্ড করতে হবে যাতে সেখান থেকে কোনো ইনফেকশন স্প্রেড না করে। তাহলে বোঝা গেল আমরা পোর্টাল অফ এন্ট্রিটাকে কিভাবে ব্রেক করতে পারি। যাতে আমার রেসপিরেটরি ইনফেকশন হয়েছে তাহলে আমি রেসপিরেটরি ইউনিটটাকে আমি মেনটেন করব, বা কোনো হেলথ কেয়ার প্রফেশনালের যদি রেসপিরেটরি ইনফেকশন থেকে থাকে সে রেসপিরেটরি ইউনিটে ঢোকার আগে প্রোটেকশন নিয়ে তবে সে রেসপিরেটরি ইউনিটে এন্টার করবে। যাতে এমন কাজ করব না রেসপিরেটরি যেটা এয়ারবোর্ন ডিজিজ ছিল সেটা আমি একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে স্প্রেড করি, এরকম কোনো কাজ আমি করব না। ওকে, তার জন্যেই আমাকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করতে হবে।
এটা গেল শুধু রেসপিরেটরি বললাম, ঠিক আছে? আমরা যত আরও ডিটেলসে যাব তখন প্রত্যেকটা ইউনিট সম্পর্কে আমরা আরও পড়বো। ওকে, নেক্সট পোর্টাল অফ এক্সিট। তাহলে ইনফেকশানটা তো শরীরে ঢুকলো, আমরা জানি এই রুট দিয়ে ইনফেকশানটা আমাদের শরীরে এসেছে। তাহলে এবার নিশ্চয়ই শরীর থেকে আরেকটা জায়গায় না গেলে সেটা বেরোতে পারবে না, ইনফেকশানটা স্প্রেড করবে না। যদি শরীরের ভেতরেই থেকে যেত তাহলে কিন্তু ইনফেকশানটা স্প্রেড করতো না আদার এনভায়রনমেন্টে বা আদার পার্সনে। যেহেতু ইনফেকশানটা একটা মানুষ থেকে আরেকটা মানুষে স্প্রেড করতে পারে, সেই রুটগুলোকে বলছি আমরা পোর্টাল অফ এক্সিট। মানে কোন কোন রুটে একটা স্পেসিফিক ডিজিজ, স্পেসিফিক অর্গানিজম স্পেসিফিক রুট দিয়ে বেরোচ্ছে, তাহলে সেই রুটগুলো কী কী? যেমন ধরো যে কোনো ওপেন উন্ড, স্কিন ইনজুরি, নেক্সট কোনো বডি ফ্লুইড, এছাড়া অ্যারোজল। আমরা এতদিন শুনেছি যে অ্যারোজলের মাধ্যমেও পোর্টাল অফ এক্সিট হতে পারে। যেমন অ্যারোজল কখন প্রোডাকশন হয়, যেমন ধরো তুমি সাকশনিং করছো এন্ডোট্রেকিয়াল টিউব বা ট্রেকিওস্টোমি টিউব, তখন অ্যারোজল জেনারেট করে, মানে ছোট ছোট জলবিন্দু, সেগুলোকে বলা হচ্ছে অ্যারোজল। তাহলে এই পোর্টাল অফ এক্সিটটাকে আমি ব্লক করব কি করে? কি করলে আমার চেনটা ব্রেক হবে? তাহলে হ্যান্ড হাইজিন মেনটেন করো, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করা, যে অ্যারোজল অরিজিনেটিং যে প্রসিডিওরগুলো সেগুলোর আগে প্রোটেকশন নেওয়া এবং মিনিমাইজ করা, যাতে অ্যারোজলটা খুব মিনিমাম প্রোডাকশন হয়। আমাদের চেষ্টাই থাকবে যাতে অ্যারোজল প্রোডাকশন না হয়, কিন্তু কিছু কিছু প্রসিডিওরে তো অ্যারোজল প্রোডাকশন হয়, সেগুলো আমরা তো স্টপ করতে পারবো না, প্রসিডিওর আমাদের করতেই হবে। তো সেক্ষেত্রে যাতে মিনিমাইজ করা যায় সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। আর কি, রেসপিরেটরি এটিকেট মেনটেন করব, ওয়েস্ট ডিসপোজাল প্রপারলি ডিসকার্ড করব অ্যাকর্ডিং টু বিএমডব্লিউ যে প্রোটোকল আছে সেই অনুযায়ী। ওকে, এভাবে আমরা পোর্টাল অফ এক্সিটটাকে কন্ট্রোল করতে পারবো বা স্টপ করতে পারবো, বা ইনফেকশনটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। ওকে, নেক্সট মোড অফ ট্রান্সমিশন, মানে কোন কোন মোডে ইনফেকশনটা তাহলে ট্রান্সমিট করলো। পোর্টাল অফ এন্ট্রি জানলাম, কোথা দিয়ে ইনফেকশনটা এন্টার করবে, কোথা দিয়ে এক্সিট করবে, কিন্তু সেই যে মোডটা ছিল মাঝখানের মোডটা আমরা মিস করেছি। তাহলে এই মোড বলতে কি বোঝাচ্ছি? মোড বলতে হচ্ছে কন্ট্যাক্ট, সেটা ডিরেক্ট হতে পারে, ইনডিরেক্ট কন্ট্যাক্টও হতে পারে, ইনজেকশনের মাধ্যমে, ইনহেলেশনের মাধ্যমে। ইনজেকশন মানে কিছু খাওয়া জিআই ট্র্যাক্টের মাধ্যমে, ইনহেলেশন মানে ইনহেল করা, মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। তাহলে আমরা দেখি যে এই চেনটা আমরা কি করে ব্রেক করতে পারি। সেক্ষেত্রে দেখো হ্যান্ড হাইজিন, একটা জিনিস খেয়াল করবে, প্রত্যেকটা চেন ব্রেক করার জন্য কিন্তু হ্যান্ড হাইজিন ইজ দ্য মোস্ট সুইটেবল সিঙ্গল মোস্ট ইফেক্টিভ ওয়ে। তাহলে হ্যান্ড হাইজিন ইজ দ্য মেন পারপাস বা মেন অ্যাকশন ফর প্রিভেনশন অফ ইনফেকশন in healthcare or in community setting. Next, personal protective equipment, food safety, কেননা আমরা বললাম জিআই ট্র্যাক্ট দিয়েও ইনফেকশনটা স্প্রেড করতে পারে। ক্লিনিং, ডিসইনফেকশন অ্যান্ড স্টেরিলাইজেশন, সিম্পল জিনিস, অ্যান্ড আইসোলেশন। তাহলে ডিরেক্ট কন্ট্যাক্টের ক্ষেত্রে যদি আমি পেশেন্টটাকে আইসোলেট করি, সেক্ষেত্রে কিন্তু আমার ইনফেকশনটা মানে প্রিভেনশন হবে বা স্প্রেড করবে না এবং কন্ট্রোলে থাকবে। আমরা ইনফেকশন কন্ট্রোল নিয়ে যখন পড়েছিলাম তখন পড়েছিলাম যে আইসোলেশন কাকে বলে। কোনো পার্টিকুলার অর্গানিজমকে যখন আমি কোনো একটা এরিয়ার মধ্যে বেঁধে ফেলতে চাইছি, আটকে দিতে চাইছি, তার গ্রোথটা যাতে আর বাইরে অবধি, মানে যে এরিয়াতে আমি চাইছি সেই এরিয়াতেই স্টপ করে দিতে চাইছি, যাতে সেখান থেকে আর বাইরের এনভায়রনমেন্টকে ইনফেকশন না দিতে পারে, ইনফেক্টিভ কাউকে করতে না পারে। ওকে, তাহলে মোটামুটি আমরা এটুকু জানলাম যে কি করে চেনটাকে ব্রেক করা যায় ইনফেকশনের। তোমরা একটু দরকার হলে 2-3 বার ভিডিওটা দেখে নিও বা শুনে নিও, তাহলে বুঝতে পারবে যে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। এটাই যদি আমরা মেনটেন করতে পারি তাহলেই কিন্তু আমরা যে কোনো ইনফেকশন প্রিভেন্ট করতে পারবো। এতক্ষণ যেটা পড়লাম আমরা এই এভিএডসটার মধ্যে, সেটাই দেখি এবার নেক্সট কি আছে। তো ডিরেক্ট ট্রান্সমিশন বলতে আমরা কি বোঝাচ্ছি?
ইনফেক্টিভ পার্সন থেকে একটা ইনফেক্টিভ পার্সন থেকে আরেকটা ইনফেক্টিভ পার্সনে যখন কোনো ড্রপলেটের মাধ্যমে হোক বা টাচের মাধ্যমে ইনফেকশনটা স্প্রেড করছে, তাকে আমরা ডিরেক্ট ট্রান্সমিশন বলছি। ইনডিরেক্ট ট্রান্সমিশন, তাহলে ইনডিরেক্ট ট্রান্সমিশন বলছে ইনফেকশনটা আসছে, যেমন ধরো আমরা এই যে বলছিলাম না যে আমি তো সারা বছর ঘর থেকে বেরোইনি কিন্তু ইনফেকশন আমার হয়ে গেল, সবই তো আমি অনলাইনে করেছি। আরে অনলাইনে করলেও তুমি যে লোকটি যে কেরিয়ার তোমাকে দিয়ে গেছে, তোমার পেপার বলো, দুধের প্যাকেট বলো বা বাজার বলো, যে লেবার দিয়ে গেছে তার ইনফেকশন থাকতে পারে, সে হয়তো ইনফেকশনটা এনে তোমাকে দিয়ে চলে গেল, তাকে বলছে ইনডিরেক্ট ট্রান্সমিশন। এক্ষেত্রে কি হচ্ছে, হসপিটালের ক্ষেত্রে লিনেন হতে পারে, ব্ল্যাঙ্কেট হতে পারে, কোনো খেলনা হতে পারে, ওকে, বাচ্চাদের ওয়ার্ডে যেমন খেলনা ইউজ হয় সেগুলোকে বলা হচ্ছে কেরিয়ার। তাহলে কেরিয়ার বলতে কি বুঝি, যে পার্সনটা প্যাথোজেনিক অর্গানিজমকে ক্যারি করছে কিন্তু কোনো সাইন অ্যান্ড সিমটম দেখাচ্ছে না ডিজিজের, মানে তার ভেতরে যে ডিজিজটা আছে তার কোনো সাইন সিমটম তুমি দেখে বুঝতে পারবে না, কিন্তু সে অর্গানিজমটাকে ক্যারি করছে, তাকে আমরা বলছি কেরিয়ার। তাহলে এখানে বুঝতেই পারছো সে হচ্ছে হেলদি কেরিয়ার, তার জন্য তার কোনো সাইন সিমটম আমরা বাইরে দেখতে পাচ্ছি না বা সেও কোনো সাইন সিমটম শো করছে না। নেক্সট, ইন্টারমিডিয়েট হোস্ট। এখানে ইন্টারমিডিয়েট হোস্ট বলতে বলা হচ্ছে বিভিন্ন ইনসেক্ট, যেমন মসকুইটো, ও কী করছে, লাইফ সাইকেলটা মশার ভেতরেই চলছে, হওয়ার পরে ও কিন্তু ট্রান্সমিট করছে কোথায়, অ্যানাদার হেলদি পার্সনকে। তাহলে এর ফলে কি হলো, ইনফেকশনটা একটা মানুষ থেকে আরেকটা মানুষে গেল, কিন্তু এর মাঝখানে হোস্ট কে ছিল, একটা ইনসেক্ট, সেটা মসকুইটোও হতে পারে, এছাড়া আদার অনেক ইন্টারমিডিয়েট হোস্ট আছে। ওকে, ন্যাচারাল লাইন্স অফ বডি ডিফেন্স। তাহলে ন্যাচারাল লাইন্স অফ বডি ডিফেন্স বলতে কি বোঝাচ্ছি আমরা, একটা আমাদের এমনি ন্যাচারাল বডি ডিফেন্স কে দেয়, স্কিন। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, একটা হেলদি আনব্রোকেন স্কিন বা মিউকাস মেমব্রেন আমাদের হেল্প করে এনভায়রনমেন্ট থেকে ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে, সেটা আমরা আগের দিন পড়ে নিয়েছি, বডি ডিফেন্স মেকানিজম। ওকে, তাহলে এক্ষেত্রে রেসপিরেটরি প্যাসেজে যদি কোনো ইনফেকশন ঢুকতে চায় তাহলে আমাদের সিলিয়ারি স্ট্রাকচারগুলো সেটাকে বাধা দেয়, বা যখন ইমিউনিটি গুড থাকে তখন সেটা আটকাতে পারে, কিন্তু যখনই পুয়ার থাকে তখন কিন্তু সে আর পারে না। এছাড়া জিআই ট্র্যাক্টের ক্ষেত্রে যদি কোনো স্টমাকে কোনো অর্গানিজম যায় তাহলে সেক্ষেত্রে আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, যে কিনা আমাদের ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে হেল্প করে। নেক্সট, পোর্টাল অফ এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম। এগুলো আর এক্সপ্লেন করছি না, আমরা যথারীতি এভিএডসটা যথেষ্ট এক্সপ্লেন করেছি, না বুঝতে পারলে আবার বলেও ডাউট ক্লিয়ারেন্স ক্লাসে আমরা ক্লিয়ার করে নেব। ওকে, তাহলে কি কি এখানে, স্কিন, রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে আমি এখানে এভাবেও বলতে পারি, থ্রু ইনকুলেশন, থ্রু ইনহেলেশন, থ্রু ইনজেকশন অ্যান্ড জেনাইটাল ট্র্যাক্ট। ওকে, তাহলে এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম into the body will not cause disease unless the host is susceptible, মানে আমরা বলেই নিলাম যে পেশেন্ট যদি সাসেপ্টেবল না হয় অর্গানিজম এন্টার করতেই পারে, কিন্তু তাহলে ডিজিজটা হবে না। কেন, এই যে আমরা এক্ষুনি কেরিয়ার বললাম যে যদি আমার ইমিউনিটি পাওয়ার হাই থাকে, অর্গানিজম আমার সাথে ফাইট করতে না পারে, তাহলে কিন্তু সেই অর্গানিজম এন্টার করলেও আমার কোনো সাইন সিমটম প্রকাশ পাবে না। তাহলে আমরা সেটার জন্য আগে কিন্তু একটা পড়েছিলাম টার্ম, সেটা হচ্ছে অ্যাসিমটমেটিক আর সিমটমেটিক। তাহলে সিমটম যদি না থাকে তাহলে অ্যাসিমটমেটিক ডিজিজ বলবো, আর সিমটম যদি প্রকাশ পায় তাকে আমরা বলবো সিমটমেটিক ডিজিজ। ওকে, আর পোর্টাল অফ এক্সিট বলতে কি বোঝাচ্ছি, যেখান থেকে এক্সিট করছে অর্গানিজম, রেসপিরেটরি ট্র্যাক্ট, ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ইউরিনারি ট্র্যাক্ট, জেনাইটাল ট্র্যাক্ট। তাহলে এক্ষেত্রে কিছু অর্গানিজম আমরা এক্ষুনি পড়লাম ইন্টারমিডিয়েট হোস্ট, তো সেখানেই দেখো মেকানিক্যাল স্কেপ ইন হুইচ দে আর ক্যারিড ফ্রম দ্য বডি থ্রু সাম ব্লাড সাকিং ইনসেক্টস লাইক মসকিউটো, মানে মশার মাধ্যমে কিন্তু একটা অর্গানিজম একটা পার্সন থেকে আরেকটা পার্সনে ট্রান্সমিট করছে, তাকে বলা হচ্ছে। ওকে, এদেরকে এই প্রসেসটাকেই বলছে মেকানিক্যাল স্কেপ। আর কি আছে,
The different organisms have specific channel for entering the body and fail to produce disease if they enter through a different route. মানে কি, মানে ধরো যে ডিজিজটা আমার ধরো এই কোভিড নিয়েই বলি, বা গ্যাস্ট্রোএন্টেরাইটিস, যদি রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে যদি এন্টার করে, কি করে করবে? ও তো করতেই পারবে না, তাই না? বা তেমনি কোনো ইউটিআই হয়েছে, তাহলে ইউটিআই এর ক্ষেত্রে আমার জেনাইটাল ট্র্যাক্ট ইজ দ্য এক্স্যাক্ট ওয়ে টু ইনফেক্ট দ্য জেনিটাল ট্র্যাক্ট বা ইউরিনারি ট্র্যাক্ট। সেক্ষেত্রে সে হয়তো ব্লাডের মাধ্যমে এন্টার করলো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। এই জন্য বলা হচ্ছে যে স্পেসিফিক অর্গানিজম স্পেসিফিক রুট দিয়ে এন্টার করলে তবেই আর কি সে তার ডিজিজ বা ভিরুলেন্সিটা প্রকাশ করতে পারবে। না হলে অন্য রুট দিয়ে ঢুকলে, সেপারেট রুট দিয়ে ঢুকলে কখনো সে ডিজিজ প্রোডাকশন করতে পারবে না। যেমন সিম্পল যে ডিজিজটা, যেমন ফুড পয়জনিং হয়েছে, তাহলে কি জিআই ট্র্যাক্টে যেতে হবে। তাহলে জিআই ট্র্যাক্টে তাহলে আমার তখন কি কি সিমটম হতে পারে? যেমন ধরো নশিয়া, ভমিটিং, লুজ মোশন, এইগুলো হতে পারে। কিন্তু সেই যদি আমার জিআই ট্র্যাক্টের কোনো প্রবলেম হয়েছে, আমি খাইনি কিছু, কিন্তু দেখা গেল আমি ব্লাড নিয়েছি, তাই আমার ভমিটিং, ডায়রিয়া হচ্ছে, সেটা কিন্তু ডিফারেন্ট অ্যাসপেক্ট। এক্ষেত্রে কি হচ্ছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ইন কেস অফ রেসপিরেটরি ট্র্যাক্ট, রেসপিরেটরি রুট দিয়ে এন্টার করতে হবে, তবেই কিন্তু আমার রেসপিরেটরি ইনফেকশন আমি সাইন সিমটম দেখতে পাবো। তেমনি যদি অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিসের কোনো সাইন সিমটম দেখতে হয়, তাহলে কিন্তু তার পোর্টাল অফ এন্ট্রিটা গ্যাস্ট্রিক রুট দিয়েই হতে হবে। ইউরিনারি ট্র্যাক্টের ক্ষেত্রেও সেম, তাহলে ইউরিনারি ট্র্যাক্টের মাধ্যমেই আমাকে ইনফেকশানটা ক্যারি করাতে হবে, তবেই আমি সাইন সিমটমগুলো ইউরিনারি ট্র্যাক্টের দেখতে পাবো। এই জন্যে বলা হচ্ছে কোনো স্পেসিফিক অর্গানিজম সবসময় স্পেসিফিক রুট দিয়ে এন্টার করবে আর স্পেসিফিক রুট দিয়েই এক্সিট করবে, যাতে সে তার সাইন সিমটমটা বা তার ক্যারেক্টারিস্টিকটা শো করতে পারে। ডিফারেন্ট রুট দিয়ে ঢুকলে কখনো ডিজিজ প্রোডাকশন পসিবল নয়। তাহলে এতক্ষণে আমরা এটুকু বুঝলাম একটা অর্গানিজম কি করে আমাদের সাইকেল বা চেনটা মেনটেন করছে। এবার আমরা দেখে নিই যে একটা ডিজিজ অনসেট হতে গেলে, শুরু হতে গেলে, তাহলে আমার কি কি লাগছে, কোন কোন ফ্যাক্টরের জন্য একটা ডিজিজ হতে পারে কমপ্লিটলি, বা এর পেছনে কোন কোন কারণগুলো আছে। তাহলে কি, নাম্বার অফ অর্গানিজম ইনভেডিং দ্য বডি। একটা অর্গানিজম শরীরে এন্টার করলে যতটা সাইন সিমটম হওয়ার কথা, মানে সিমটম প্রকাশ পাওয়ার জন্যে তার যে অ্যাক্টিভিটিটা করতে হবে, সেটুকুর জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ টক্সিন বা অর্গানিজম দরকার। তো সেটাই বলা হচ্ছে নাম্বার অফ অর্গানিজম ইনভেডিং দ্য বডি, মানে শরীরে ঢুকছে, কতগুলো অর্গানিজম ঢুকছে তার উপর ডিপেন্ড করে আমাদের ডিজিজ অনসেটটা হতে পারে। নেক্সট, ভিরুলেন্স অফ স্ট্রেংথ অফ পার্টিকুলার অর্গানিজম। ভিরুলেন্স মানে ক্ষতিকারক যে তার স্ট্রেংথটা কতটা ক্ষতিকর, কতটা হার্মফুল সেই অর্গানিজমটা, তার উপর ডিপেন্ড করেও কিন্তু ডিজিজটার স্টার্টিংটা ডিপেন্ড করে। নেক্সট, সাসেপ্টিবিলিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল। এটা তো বুঝেই গেছো, মানে কতটা সাসেপ্টেবল টু দ্য তার হেলথ বা তার ইমিউনিটি, তার উপর ডিপেন্ড করেও ডিজিজের অনসেট ডিপেন্ড করে। যেমন আগের দিন এক্সাম্পলে আমরা বলছিলাম যে কোনো পেশেন্টের দেখা গেল ইমিউনিটি পাওয়ার, টিবি ওয়ার্ডে ভিজিটিং আওয়ারে এসেছে, তো বেরোনোর পর থেকে সে হাঁচি কাশি শুরু করলো একজন রিলেটিভ, আর একজন কিন্তু হেলদি বলেই সে আর কি মোটামুটি স্টেবল রয়ে গেছে, তার অতটা কিন্তু কোনো এফেক্ট ফেলেনি। তাহলে সেটা ডিপেন্ড করলো কি, সেই পাবলিকের জেনারেল হেলথ অ্যান্ড ইমিউনিটির উপরে। পোর্টাল অফ এন্ট্রি,
পোর্টাল অফ এন্ট্রি বলতে কি বোঝানো হচ্ছে, বুঝেই গেছো যে যদি আমি রেসপিরেটরি ইউনিটে যাই, রেসপিরেটরি প্রোটেকশন নিয়ে ঢুকি, তাহলে আমার ডিজিজ অনসেট সেরকমভাবে প্রকাশ পাবে না। নেক্সট, লো রেজিস্ট্যান্স অফ পেশেন্ট টু ইনফেকশন, মানে পেশেন্টকে ফুললি রেজিস্ট্যান্ট হতে হবে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে পেশেন্টের কোনো রেজিস্ট্যান্ট পাওয়ারই নেই, ও ইনফেকশনের এগেনস্টে ফাইট করতেই পারছে না, সেক্ষেত্রেও কিন্তু ডিজিজটা হতে পারে। নেক্সট, ইনভেসিভ প্রসিডিওর বা ইন্টারভেনশন। দেখা গেলে একটা ইনভেসিভ প্রসিডিওর, তোমরা বুঝেছো এতক্ষণে ইনভেসিভ প্রসিডিওর বলতে আমরা কি বলছি, কোনো ক্যানুলেশন, সার্জিক্যাল ড্রেসিং, নেক্সট কোনো ব্লাড ড্রয়িং প্রসিডিওর, ওকে, সেগুলোকে বলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি স্টেরাইল টেকনিক মেনটেন না করি, অ্যাসেপ্টিক টেকনিক না মেনটেন করি, তাহলে হচ্ছে ইনফেকশন হওয়ার চান্স থাকে, বা ডিজিজটা ক্যারি আউট করার যে ফ্যাক্টরগুলো সেগুলো আমি পেয়ে গেলাম, তার ফলে আমার ডিজিজ অনসেট হতে পারে। নেক্সট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজেস, মানে একটা স্কিন প্রিপারেশনের ব্যাপার থাকে, তুমি একটা জায়গায় হয়তো ব্লাড ড্র করতে চাইছো, দেখা গেলো স্কিনটাকে তুমি ক্লিনই করলে না, একটা স্কিনের নর্মাল ফ্লোরাতেও তো আমাদের নর্মাল কিছু মাইক্রো অর্গানিজম থাকে, সেটা কী করলে তুমি ওইভাবেই প্রসিডিওরটা করলে, তাহলে কি স্কিনের বাইরে যে অর্গানিজম ছিল সে তো শরীরের ভেতরের জন্য নয়, তুমি তাকে শরীরে ইনসার্ট করে দিলে, তাহলে সেক্ষেত্রেও তার শরীরে একটা ফরেন বডি যাওয়ার জন্যও ইনফেকশন হতে পারে, সেটাকেই বলা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজেস। বা আরেকটা হতে পারে, অনেক সময় দেখবে ওয়ার্ডে সাপ্লাই কম আছে বিটাডিন, তাহলে এক কাজ করি একটু জল মিশিয়ে দিই, নর্মাল স্যালাইন মিশিয়ে দিই, তাহলে কি আমার যেটা স্ট্রেন দরকার ছিল 95% বা 75%, তুমি সেটাকে জল মিশিয়ে কী করে দিলে 50% করে দিলে, তাহলে কি সে ততটা সেই লেভেল অফ ক্লিনিং করতে পারবে বা স্কিন প্রিপারেশন করতে পারবে না। যে পার্সেন্টেজে আমার অর্গানিজমটা ডিস্ট্রয় হতো, তুমি সেই পার্সেন্টেজটাকেই হালকা করে দিয়েছো, হাফ স্ট্রেংথ করে দিয়েছো, তাহলে কিন্তু এটা পসিবল নয় মেনটেন করা। নেক্সট, ড্রাগ রেজিস্ট্যান্ট টু এন্ডেমিক মাইক্রোবস, কিছু মাইক্রোবস আছে যারা কিছু পার্টিকুলার ড্রাগের এগেনস্টে কোনো কাজ করে না, মানে সেই ড্রাগটা ওই অর্গানিজমটাকে কিছুই করতে পারবে না। আমাদের মেন উদ্দেশ্য কী থাকে, অর্গানিজমের প্রোটিন পোর্শনটাকে ডিস্ট্রাকশন করে দেওয়া, যাতে সে আর মাল্টিপ্লিকেশন না করতে পারে। দেখা গেল অর্গানিজমে যে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল ড্রাগটা চলছে তার কোনো এফেক্টই নেই অর্গানিজমের উপরে, তাহলে তো তার মানে ও রেজিস্ট্যান্ট হয়ে গেছে ওই ড্রাগের এগেনস্টে, সেই জন্য তাহলে ডিজিজটা হচ্ছে। সেই জন্যে আগে থেকে আমাদের দেখে নিতে হবে যে এই ড্রাগটা পার্টিকুলার এই অর্গানিজমের এগেনস্টে কাজ করবে, মানে স্ট্রং কি না, ওকে। এছাড়া কি কন্টামিনেটেড এনভায়রনমেন্ট, মানে পুওর পার্সোনাল হাইজিন, পুওর এনভায়রনমেন্ট, পুওর বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট এক্সেট্রা, এগুলোর জন্যও কিন্তু আমাদের ডিজিজ অনসেট হতে পারে। ঠিক আছে, এই জন্যই আমরা বলি যে এনভায়রনমেন্ট ক্লিন করে রাখতে হবে, ওকে। তাহলে আজকে এই অবধি থাক, বাই।